আমেরিকার সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে কিছু গাড়ির বহর দাঁড়িয়ে আছে, কিছু মিডিয়া আর কিছু কোম্পানির বোর্ড মেম্বারদের। যা ভাবছেন তাই। এখানে আজকে বিশেষ কিছু অনুষ্ঠান হবে। আজকে মিস্টার হাবিব মির্জা এর একমাত্র ছেলে মিস্টার সাব্বির মির্জার কোম্পানির সিইও হিসেবে অভিষেক। গাড়ির দরজা খুলে দিল একজন গার্ড। গাড়ি থেকে সাব্বির তার পা বের করলো এবং ধীরে ধীরে বেরিয়ে আসলো। বৃষ্টির দিন ছিল, তাই গার্ড এসে ছাতা ধরল। কালো শু পরা পা দুটো, সাদা শার্টের ওপর ব্লু কালারের ব্লেজার আর কালো প্যান্ট, একেবারে অফিস লুক। তার উপর ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, একেবারে চকলেট বয়। হাইট 5 ফিট 8 ইঞ্চি হবে। মেয়েরা একেবারে হা হয়ে তাকিয়ে আছে, আর সবাই এগিয়ে আসছে ওয়েলকাম জানাতে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। সাব্বির আস্তে আস্তে অফিসের ভেতর ঢুকলো, আর তার পিছনে গেল 4 জন গার্ড, সবার হাতে রাইফেল। সাব্বির সোজা গিয়ে কেবিনে বসলো। কি রে, কেমন লাগছে অফিস? তুমি তো জানো আমার এই সব পছন্দ না। আমার তো বয়স হয়েছে, এখান থেকে এসব তোকে সামলাতে হবে। বাবা, আমার একটু টাইম দরকার। আমি এখন কমফোর্টেবল ফিল করতেছি না। আর এই বিলাসিতা আমার দরকার নেই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু করতে চাই। অনেক কিছু শেখার আছে আমার। এখন তুই কি চাস? আমাকে কয়েক মাস জীবনটা নিজের মতো করে কাটাতে দাও। যদি কিছু না করতে পারিস? তাহলে সব কিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নেব। ওকে, ইউর টাইম স্টার্ট নাও। কিন্তু তুই অফিসিয়াল এই কোম্পানির এমডি থাকবি। ওকে, কিন্তু আমার অবর্তমানে সব কে সামলাবে? আমি আছি না? দ্যাটস লাইক মাই ড্যাড। আমি বাসায় যাচ্ছি, সেখান থেকে জার্নি স্টার্ট করব। আর কয়েকদিনের জন্য নানু বাড়িতে বেড়াতে যাব। তাহলে এক কাজ কর, যেহেতু বাংলাদেশে যাবি, সেখানে আমাদের কোম্পানির একটা বড় অফিস আছে, ওটার কিছু হিসাব নিকাশ দেখে আসিস। ওকে। সাব্বির বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। এত বড় কোম্পানির সিইও পদের আশায় অনেকে বসেছিল, তো সাব্বির মির্জাই যে সিইও নির্বাচিত হবেন তা অনেকের মাথায় আসেনি। কেননা অনেকে জানতো যে হাবিব মির্জা নিঃসন্তান। কিন্তু আজ সবার আশায় পানি ঢেলে দিলেন সাব্বির মির্জা। সাব্বির মির্জার গাড়ি এখন মির্জা প্যানেলের সামনে দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে 3 তলা বাড়িটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। সাব্বির মির্জা গাড়ি থেকে নেমে বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে ঢুকলেন, কেননা এই সময় তার মাকে রান্নাঘরে পাওয়া যাবে। কি ভাবছেন, এত বড় লোকের স্ত্রী রান্নাঘরে কি করছে? সাব্বির মির্জার মা বাড়ির সব কাজ কাজের লোক দিয়ে করালেও রান্নার পর্বটা নিজের হাতে সামলান। সাব্বির মা বলে পিছন থেকে মায়ের ঘাড়ে থুতনি রাখলো। কি রে, আজ না তোর অফিসে থাকার কথা? তুমিও খালি অফিস অফিস করো কেন? আমি অফিসে যাব না কাল থেকে। কেন? বলে হাত ধুয়ে নিলেন। আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়ার্ল্ড ট্যুর আবার কোথা থেকে তোর মাথায় আসলো? এত কিছু বলতে পারবো না, খিদে পেয়েছে, খেতে দাও। যা, হাত মুখ ধুয়ে আমি খাইয়ে দিচ্ছি। সাব্বির তার মার কথা মতো খেয়ে নিল। সকালে রওনা দিবে। রাতে তার প্রাইভেট জেটের ক্যাপ্টেনকে জানিয়ে রাখলো আর ব্যাগ প্যাক করে নিল। সাব্বির প্রথমে ভাবলো একাই যাবে, কিন্তু পরে ভাবলো তার বেস্ট ফ্রেন্ডকে সাথে নিয়ে যাবে। সাব্বির তার বেস্ট ফ্রেন্ড সাইফুলকে কল দিল। দোস্ত, কথা যা বলতেছি কান খুলে শুনে রাখ। সকালে তোর বাসার সামনে ব্যাগ প্যাক করে নিয়ে রেডি থাকিস। আমি তোকে পিক করে নেব। কিন্তু কল কেটে দিল কিছু বলার আগেই। সাইফুল জানে যে সাব্বির নিশ্চয়ই কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করছে, তাই সে সাব্বিরের কথা মতো রেডি হয়ে সকালে ওয়েট করতে থাকে। সাব্বির সকালে তার বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দেয় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাইফুল হঠাৎ গাড়ির হর্ন শুনতে পায়। দেখে যে একটি হোয়াইট লিমুজিন দাঁড়িয়ে আছে। সাব্বিরকে দেখে সে গাড়িতে উঠে পড়ে। গাড়ি সোজা এয়ারপোর্টে থামে। এয়ারপোর্টের ভিআইপি কাউন্টার দিয়ে ওরা ভেতরে প্রবেশ করে। ক্যাপ্টেন ওদের স্বাগতম জানায়। সাব্বির প্লেনে উঠে পড়ে। গন্তব্য বাংলাদেশ। প্লেন চলছে। সাব্বির আর সাইফুল বসে বসে সব প্ল্যান করে নেয়, কিভাবে কি করবে। একটু পর সাব্বির ঘুমিয়ে পড়ে। সাইফুলের ডাকে ঘুম ভাঙে। উঠে পড়। পৌঁছে গেছি। অনেকক্ষণ হলো। চল।
তারপর ফ্রেশ হয়ে দুজন বেরিয়ে পড়ল। সাব্বির আর সাইফুল এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল। ভাবছেন তো যে ট্যাক্সি নিল কেন? আসলে সাব্বির চায় তার বাবার টাকার বিলাসিতা ছেড়ে নিজে কিছু করে দেখাতে। তাই সে যত পারবে তার বাবার দাপট ও টাকার গরম কমিয়ে দেখাবে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সাব্বির একটা হোটেলে ওঠে। আজ রাত এখানেই কাটাবে, কাল রওনা দিবে নানার বাড়ির উদ্দেশ্যে। ম্যানেজারকে তাদের পরিচয় জানালে ম্যানেজার তাদের একটা কি কার্ড দেয়। কি কার্ড নিয়ে হোটেল বয় তাদেরকে একটা রুমে নিয়ে যায়। ভিআইপি একটা রুম। এই রুম আগে থেকেই বুক করে রেখেছিল সাব্বির। হোটেল বয় চলে গেলে দুজনে ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলে হোটেল বয় খাবার নিয়ে যায়। দুজনে খাবার খেয়ে শুয়ে পড়ে। যেহেতু ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠে হোটেলের বাইরে আসতে দেখতে পেল একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মোবাইলে একটা কল আসলো। দেখলো ওর বাবা কল দিয়েছে। কিরে, কেমন লাগলো সারপ্রাইজ? এইটা ঠিক করলা না? কেন? তোমাকে আমি কি বলে আসছিলাম? তোর খ্যাতগিরি পকেটে রাখ। তুই কি সবাইকে এটা বোঝাতে চাস যে হাবিব মির্জা গরিব হয়ে গেছে? কিন্তু কোনো কিন্তু টিন্তু না। গাড়িটা নিয়ে নানার বাসায় যা, তোর জন্য কিনলাম। আচ্ছা। সাব্বির গাড়িতে উঠে পড়ে। সাইফুল লাগেজ দুটো গাড়িতে ঢিকিতে ভরে উঠে পড়ে গাড়িতে। গাড়ি চলতে থাকে সিলেটের উদ্দেশ্যে। গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে ওরা লাঞ্চ করে নেয়। আর গাড়ি এবার সাইফুল চালাতে থাকে। সন্ধ্যায় তারা তাদের গন্তব্যে পৌঁছায়। সাব্বির গাড়ির কাজ সরিয়ে গ্রামের ফ্রেশ বাতাস উপভোগ করতে থাকে। গ্রামের বাড়ি কারেন্ট আছে, তবুও রাস্তা অন্ধকার। সাইডে নদী বয়ে চলেছে। নদীতে কিছু নৌকা আছে। নৌকাগুলোতে হারিকেনের আলো জ্বলছে। রাস্তার দুই পাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য। ল্যাম্পপোস্টের আলোতে ঘোর কাটে। সাব্বির দেখতে পায় বিশাল একটি বাড়ি, একেবারে পুরনো জমিদার বাড়ির মতো। গাড়ির হর্নের আওয়াজ শুনে কিছু লোক বেরিয়ে আসে বাড়ি থেকে। সব মিলিয়ে 10-12 জন হবে। 4 জন পুরুষ, 2 জন মাঝারি বয়সের আর একজন তরুণ, আর একটা বাচ্চা 13-15 বছরের হবে, আর 2 জন মহিলা মাঝারি বয়সের, আর 2 জন তরুণী, আর একজন বৃদ্ধা, আর কিছু লোক সাইডে দাঁড়িয়ে আছে। কাজের লোক মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছিস আমার নাতি? দেশীয় সংস্কার বলেনি। এতক্ষণে বুঝতে পারল যে উনি সাব্বিরের নানি। সে কাউকে ঠিকমতো চেনে না, কারণ অনেক ছোটবেলায় এখানে এসেছিল। সাব্বিরের মামা মামি, মামাতো ভাই সবার সাথে কথা বলল। সাব্বিরের মামাতো ভাই ওদের দুজনকে একটা রুম দেখিয়ে দিল, আর সেখানেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ভাববেন না গ্রামের বাড়ি বলে কোনো কিছুর অভাব আছে, সব আছে এখানে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল দুজনের। গ্রামের আবহাওয়ায় বোধ হয় এমনটা। যতই দেরি করে ঘুমান না কেন, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সকালে উঠে দুজনে নাস্তা করে, গ্রামের বাহারি নাস্তা যাকে বলে। তারপর সবার জন্য আনা গিফটগুলো সবাইকে বুঝিয়ে দেই। এখানে আসার পর থেকেই সাব্বির খেয়াল করছে যে ওর 2 মামাতো বোন ওকে কিভাবে যেন দেখে, মানে আর চোখে তাকিয়ে থাকে ওর দিকে। সাব্বির বুঝতে পারে যে ওদের থেকে দূরে থাকাই কল্যাণকর। বিকালে সাব্বির ওর 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। গ্রামের কাঁচা রাস্তা, তাই আর গাড়ি নেয় না, সাথে সাইকেলে করে রওনা দেয়। ওদের গ্রামটা বেশি বড় না, জঙ্গল ঘেরা এলাকা। সাব্বির আর ওর মামাতো ভাইরা মিলে ডিসিশন নেয় যে তারা জঙ্গলের ভেতরে একটি জলপ্রপাত আছে সেখানে যাবে। তারা তাদের সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নেয়। জঙ্গলটা অনেক বড় আর বেশ গভীর, তাও আবার সাইকেল চালিয়ে পাড়ি দেওয়াটা একটু ডিফিকাল্ট। অনেকটা সময় পর তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। জলপ্রপাতের পাশে অনেক পানি জমেছিল। ধরতে গেলে একটা ছোটোখাটো প্রাকৃতিক সুইমিং পুল। সাব্বির সেখানে নেমে গোসল করতে থাকে। তার ভাইয়েরাও তার সাথে যোগ দেয় গোসল করতে আর পানিতে খেলার ছলে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। 3 জনেরই সেই লেভেলের ক্ষুধা লাগছে। কিরে, এখানে কি খাবো? আমার তো অনেক ক্ষুধা লাগছে। বারবিকিউ খাবি?
এই জঙ্গলে তোর কোন নানায় বারবিকিউ বিক্রি করে? আরে পাগলা, বিক্রি করবে কেন? আমরা রান্না করব। মানে? সাব্বির ব্যাগে করে বারবিকিউ বানানোর সামগ্রী নিয়ে এসেছিল, যা ওর মামাতো ভাই অর্ক ও নীল জানতো না। সাব্বির ব্যাগ থেকে সব বের করলো, তাই তারা একটু অবাক হলেও ভাবে যে আইডিয়াটা খারাপ না। কিন্তু এই বনের ভিতরে অনেক হিংস্র পশু পাখি আছে, তারা যদি অ্যাটাক করে। তাই একটু ভাবনা চিন্তার পর সবাই ডিসিশন নিল, যা হয় হবে, তাও তারা বারবিকিউ করবে। অনেকটা সময় পর বারবিকিউ রান্না শেষ হয়। তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ ঝোপঝাড় থেকে কিছুর আওয়াজ শোনা যায়। সাব্বির আর ওর ভাইয়েরা ভাবে যে কোনো বন্য পশু পাখি, কিন্তু আওয়াজটা কাছে আসতেই তারা বুঝতে পারে যে আওয়াজটা কিছু মানুষের। সাব্বির আর ওরা একটা গাছের পিছে লুকিয়ে পড়ে। ঝোপঝাপ থেকে কিছু কালোর মতো লোক বেরিয়ে আসে। অনেক বড় বড় বাবরি চুল, বলিষ্ঠ মোটা সোটা। এরা কারা? এরা ডাকাত। ডাকাত শব্দটা শুনে সাব্বির একটু ভয় পায়, কেননা এই জঙ্গলে ওরা 3 জন আর ওরা 8 থেকে 10 জন। এরা যদি অ্যাটাক করে তাহলে বাঁচার উপায় থাকবে না, আর এদেরকে বোঝানোর ক্ষমতাও নেই। কেননা চোর ডাকাতদের বিশ্বাস করা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। চল কেটে পড়ি। সাইকেলগুলো? আরে রাখ তোর সাইকেল, জীবন নিয়ে জঙ্গল থেকে বেঁচে ফিরি, তখন সাইকেলের গোডাউন কিনে দেবো তোকে। ঠিক বলেছিস। সাব্বির আর ওর পা বাড়ায় বাড়ির পথে, কিন্তু নীলের পা পড়ে যায় একটা শুকনো ডালের উপর। মরমর করে আওয়াজ হয়। কে রে ওখানে? সাব্বির, নীল আর অর্ক জোরে দৌড় দেয়, পিছনে ডাকাতরাও দৌড় দেয়। ওই ধর শালাদের। ওরা আরও জোরে দৌড়াতে লাগে। একসময় ক্লান্ত হয়ে থেমে যায়। ওরা মনে করে যে ডাকাতরা ওদের পিছু ছেড়ে দিয়েছে। অর্কের কাঁধে হঠাৎ কেউ হাত রাখে। দেখতে পায় ওই ডাকাতের মধ্যে কেউ একজন। অর্ক তো ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। দেখ তোর পিছে সাপ, কই? তোর নানির পুটকি সই। বলে 3 জন মিলে ভো দৌড় দেয়। দৌড়াতে থাকে আর হাসতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, তবুও রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অর্ক আর নীল তো বারবার সাব্বিরের বুদ্ধির তারিফ করছে। কিরে, তুই না বিদেশে থাকিস, তাহলে এইসব কই থেকে শিখলি? আরে ইউটিউব নামক অ্যাপ্লিকেশন দৌলতে। কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তার মতো কিছু চোখে পড়ে সাব্বিরের। দেখতে পায় মেইন রাস্তা। সাব্বির, নীল আর অর্ক তো খুশিতে নাচতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি আসতে দেখা যায়। সাব্বির, অর্ক আর নীল 3 জনে মিলে গাড়ির সামনে দাঁড়ায়। তখন গাড়িটি থেমে যায়। গাড়িতে বোধ হয় 2 জন মেয়ে আছে, তাই সাব্বির এগিয়ে গিয়ে যে মেয়ে গাড়ি চালাচ্ছিল তার কাছে যায় লিফট চাওয়ার জন্য। হ্যালো, শুনছেন? 2 জনে 2 জনের চেহারার দিকে তাকিয়ে ভূত বলে চিৎকার দেয়। সাব্বির, অর্ক আর নীল 3 জন 3 জনের দিকে তাকিয়ে ভূত খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও ভূত নেই। ভাই, ওনারা মনে হয় আমাদের দেখে ভূত ভেবেছেন। আমাদের এক একটার যে চেহারা, যে কেউ ভয় পাবে। অর্ক আর সাব্বির 2 জন 2 জনের চেহারা ভালো করে দেখলো। কি জানি একটা কিছু মনে করে দুজনেই মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। জঙ্গলে এতক্ষণ ঘোরাঘুরি করার ফলে চেহারা, চুল, জামা কাপড়ের 12টা বেজে গেছে। তাই ওরা হাসছে যে ওদের ভূত ভাবলো। সাব্বির গাড়ির দরজা খুলে ভেতরে পানির বোতল পেল। সেটা নিয়ে 3 জন আগে চেহারা ধুয়ে নিল। পরে মেয়ে দুটোর চোখে পানি ছেটাতে লাগলো। মেয়ে দুটোর জ্ঞান ফিরল। ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটি চারদিকে একবার চোখ বোলালো, তারপর সাব্বিরকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরল। সাব্বিরের শরীরে যেন কারেন্টের শক বয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ে এভাবে জড়িয়ে ধরায় এরকম অনুভূতি হচ্ছে। অর্ক আর নীল থ হয়ে তাকিয়ে আছে। মেয়েটি সাব্বিরকে জড়িয়ে ধরে ভয়ে রীতিমতো কাঁপছে। সাব্বির বুঝতে পারে
মেয়েটি প্রচুর ভয় পেয়েছে। সাব্বির মেয়েটিকে সান্ত্বনা দেয় যে সব ঠিক আছে, তবুও মেয়েটি ছাড়ছে না। সাব্বির আর কথা বাড়ায় না। অর্ক আর নীল গাড়ির পেছনে বসে পড়ে। সাথে পাশে বসে থাকা মেয়েটি, সে এখন নর্মাল। আর সাব্বির ওই মেয়েটিকে কোলে নিয়ে গাড়ি চালাচ্ছে। কথোপকথনের মাধ্যমে জানা গেল যে ওরা দুইজন এখানে ঘুরতে এসেছে, কিন্তু কোনো হোটেল খালি পাচ্ছে না, সব বুক করা। তাই অন্য হোটেলের সন্ধানে যাচ্ছিল। আর রাস্তায় কি হলো আপনারা তো জানেনই। সাব্বির গাড়ি চালাচ্ছে, কোলে বসে রয়েছে মেয়েটি। চাঁদের আলো মেয়েটির মুখে এসে পড়ছে। সাব্বির এতক্ষণে মেয়েটির মুখের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোয় মুখটি মেখে রয়েছে। ফর্সা মুখের মাঝে নাক আর গাল লাল হয়ে আছে, হয়তো এখনও ঘোরে রয়েছে। এখন পর্যন্ত মেয়েটি একটি শব্দ উচ্চারণ করেনি। সাব্বিরের কেমন যেন ভালো লাগা কাজ করছে মেয়েটির প্রতি। হাওয়ায় মেয়েটির চুলগুলো উড়ছে। অর্ক আর নীল মেঘার সাথে গল্প করছে, আর হিয়া সাব্বিরের কোলে আছে। সাব্বির গাড়ি নিয়ে সোজা তাদের বাড়িতে আসলো। মেঘাকে বলে দিয়েছে যে চাইলে তারা এখানে থাকতে পারে। গাড়ি থেকে ওরা নেমে গেল। সাব্বির হিয়াকে কোলে নিল। মেয়েটির শরীরে হাত দেওয়া মাত্র সাব্বির বুঝতে পারল যে হিয়ার প্রচণ্ড জ্বর এসেছে। বাড়িতে প্রবেশ করার পর সাব্বিরের কোলে মেয়েটির মাথা দেখে ওর দুই মামাতো বোন যেন রাগে ফুঁসতে থাকে। ওর নানি ইশারায় জিজ্ঞেস করে যে কে। সাব্বির ওদেরকে সব খুলে বলে। নানি ও মামারা তিনজনকে জঙ্গলে যাওয়ার জন্য বকে কিছুক্ষণ। পরে মেয়েটিকে ওর মামির কাছে দিয়ে চলে আসে। সাব্বির যখন হিয়াকে কোল থেকে নামিয়ে দেয়, তখন হিয়া পিট পিট করে তাকায়। সাব্বির চলে আসে রুমে। ব্যাগ থেকে ফার্স্ট এইডস কিট থেকে কিছু মেডিসিন নিয়ে মামিকে দিয়ে আসে। রুমে এসে গোসল করে সাব্বির খেয়ে নেয়। সারাদিনের ক্লান্তিতে সাব্বিরের ঘুম চলে আসে। সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সাব্বির পুকুর পাড়ে গিয়ে বসে। ঘাট বাঁধা পুকুর। সাব্বির ভাবে যে গোসল করে নেওয়া যাক। সাব্বির পুকুরে নেমে ডুব দেয়। ডুব দিয়ে যখন ওঠে, তখন তার সামনে হিয়াও ওঠে। দুজনের চোখাচোখি হয়ে যায়। হিয়া চিৎকার দেওয়ার জন্য মুখ খুলতে নিলে সাব্বির হিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। হিয়া প্রথমে জোর খাটালেও পরে নিস্তেজ হয়ে যায়। আপনারা ভাবছেন তো সাব্বির কেন এমনটা করলো? এই অবস্থায় যদি মেয়েটি চিৎকার দেয়, তাহলে কেউ চলে আসলে দুজনকে নিয়ে অনেক বাজে কথা বলবে। গ্রামের ব্যাপারটা তো সবাই জানেনি কম বেশি। সাব্বির হিয়াকে শান্ত হতে দেখে ছেড়ে দেয়। তখনই সাব্বিরের গালে কিছু পড়ে। সাব্বির বলদের মতো থ হয়ে চেয়ে রয় আর ভাবতে থাকে কাল রাতে কোলে বসেছিল, তখন কিছু না, আর এখন ক্ষেত। এই তুমি গেও ক্ষেত? সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? তোমার স্ট্যাটাস কি? হ্যাঁ, 2 টাকার ফকির। বলে হিয়া চলে যায়। সাব্বির ভাবে আসলেই কি স্ট্যাটাস তার, ভেবে একটা মুচকি হাসি দেয়। সাব্বির এখানে আসার পর এখানকার মানুষের ড্রেস আপ পরে ঘুরে বেড়ায়, তাই হয়তো হিয়া তাকে খ্যাত ভেবেছে। সাব্বির দুপুরে লাঞ্চের টাইমে আর হিয়ার সামনে যায়নি। থাপ্পড়গুলো সাব্বির হজম করলেও খ্যাত কথাটা তার মাথায় বাজছে। আমেরিকায় থাকাকালীন কত মেয়ে তার পেছনে ঘুরেছে শুধু তার স্টাইল আর লাইফস্টাইল দেখে, আর এখানে এসে সে খ্যাত হয়ে গেল। সাব্বির মনে মনে ভাবে, মিস ইগো, তুমি জানো না এই সাব্বির কোন লেভেলের স্ট্যাটাসওয়ালা ক্ষেত। বিকালে সাব্বির বাগানে বসে আইফোন বের করে গান শুনছে কানে হেডফোন লাগিয়ে। তখন হিয়া আর মেগার সাথে নীল আর অর্ক। ও মাই গড, ব্যান্ড নিউ মার্সিডিজ গাড়ি, তাও আবার এই গ্রামে, কিভাবে সম্ভব? কেন, গ্রাম বলে কি এখানে দামি গাড়ি আনা নিষেধ নাকি? আমি কি তাই বলছি? মানে এখানে এত দামি গাড়ি কে ইউজ করে? সাব্বির ভাই, কি কি? এই কথা শুনে মেঘা আর হিয়ার দাঁতের নিচের পাটি ঝুলে পড়েছে। ওই ক্ষেতের গাড়ি এইটা? অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করে দেখে নিও।
চলো জিজ্ঞাসা করি। হ্যালো মিস্টার লুঙ্গি। সাব্বিরের কানে হেডফোন, তাই শুনতে পায়নি। এইবার হিয়া সাব্বিরের হেডফোন খুলে ফেললো টান দিয়ে। এই যে কথা কি কানে চায় না তোর? কি সব অসভ্যতম করছেন? আপনি আমার হেডফোন খুললেন কেন? সাব্বির বেশ রাগ নিয়ে কথাটা বলল। আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে ওই গাড়িটা কি তোমার? না, আমার না তো। ও যে বলল যে তোমার গাড়ি। ও মিথ্যা বলেছে, এটা ওর গাড়ি। বলে সাব্বির উঠে চলে গেল। হিয়া আর মেঘা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে অর্কের দিকে। আরে আরে এভাবে চেয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? হ্যাঁ, তোমার মাথাটা চিবিয়ে খাবো। নিজের গাড়িকে অন্যের বলে দাবি করো কেন? অর্ককে সাব্বির যাওয়ার সময় চোখের ভাষায় সব বুঝিয়ে দিয়েছে। এমনি মজা করলাম। তোমার মজার গোষ্ঠী কিলাই, কিন্তু ওর ভাবসাব দেখে মনে হয় কোনো নবাবজাদার ছেলে, কিন্তু গ্রামের ক্ষেত। বলে হিয়া হাসতে থাকে। সাব্বির চায় না যে কেউ তার আভিজাত্যকে ভালোবাসুক। সে চায় এমন কেউ তাকে ভালোবাসুক যে সুখে দুঃখে সব সময় তার পাশে থাকবে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। হিয়া এই কয়দিনে সাব্বিরকে বিভিন্নভাবে অপমান করেছে, কিন্তু সাব্বির কোনো প্রতিবাদ করেনি। অবহেলা অপমান সহ্য করেছে। সে ইচ্ছে করেই এমনটা করেছে। নিজেকে এই বাড়ির কাজের লোকের মতো উপস্থাপন করেছে। সাব্বির দেখতে চায় মানুষ কতটা নিচে নামতে পারে। এই কয়দিনে মেঘার সাথে অর্কর খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। হিয়া কেমন যেন একঘেয়ে। মেঘা মেয়েটার মাঝে অহংকারবোধ খুব কম, কিন্তু হিয়া সে তার বাবার টাকার গরম দেখায়। তার বাবা নেহাত অনেক বড়লোক হতে পারে, কিন্তু সাব্বিরের বাবার কাছে হাতের ময়লা মাত্র। আর সাব্বিরের বাবা তার সমস্ত প্রপার্টি সাব্বিরের নামে ছোটবেলায় লিখে দিয়েছেন। আজ হিয়া ও মেঘা চলে যাবে, তাই অর্ক তাদের এগিয়ে দিতে গেছে। সাব্বিরও আজ রওনা দিবে। সাইফুল তার ফুফুর বাসায় গেছে, সেখানে যাবে। একদিন থেকে তার অফিসের কাজ সেরে নেবে। সাব্বির সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো গাড়ি নিয়ে। পথ অনেকটা সিলেট থেকে ঢাকা। সাব্বির গাড়ি চালাতে চালাতে সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পথ বাকি। তখন সাইফুলের ফোন। হ্যালো, কই তুই? এই তো ঢাকা এসে গেছি, আর একটু পথ বাকি। ঢাকা কলেজের সামনে দেখ, নীল হিজাব পরিহিতা একজন মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে সাথে নিয়ে আয়। আরে কিসের মেয়ে? কার মেয়ে? নাম্বার তোকে টেক্সট করে দিচ্ছি, তুই নিয়ে আসিস। ও তোকে ঠিকানা বলে দিবে। আচ্ছা। সাব্বির চলে যায় কলেজের সামনে। সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নীল হিজাব পরা। সাব্বির ওই নাম্বারে ফোন দিল। মেয়েটার ফোন বেজে উঠল। সাব্বির মেয়েটির সামনে গিয়ে গাড়ি থামালো। মেয়েটি একটু অবাক হয়েছে এত দামি গাড়ি দেখে। আপনি ভেতরে চলে আসুন। আপনি সাব্বির? জি। মেয়েটি ভেতরে গিয়ে বসলো। মেয়েটি শুধু ঠিকানা বলছে, আর সাব্বির সেই ঠিকানা অনুযায়ী গাড়ি চালাচ্ছে। আপনি কি কথা কম বলেন, নাকি আমাকে দেখে আনকমফোর্টেবল ফিল করতেছেন? আরে না না, আমি কি একবারও বলেছি সেই কথা? আসলে আমি মানুষের সাথে একটু কম কথা বলি। বাট আমার নাম জানতে চাইলেন না? ও সরি, জিজ্ঞেস করা হয়নি। আমার নাম সোয়া। ওহ, নাইস নেম। তো আপনি পড়ালেখা করেন নাকি জব করেন? না, লেখাপড়া শেষ করেছি। এখন বাবার ছোটোখাটো একটা কোম্পানি আছে, সেখানে জয়েন করব। ও ভালো তো। তো আপনার বাবা মা কোথায় থাকে? ওনারা গ্রামে থাকেন। তো আপনি ঢাকাতে কি করেন? আর এই গাড়ি কি আপনার? না, আমার এক বন্ধুর। কথা বলতে বলতে সাব্বির সাইফুলের ফুফুর বাড়িতে চলে আসে। সাইফুলের ফুফুরাও আমেরিকাতে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন, তাই সাব্বিরকে খুব ভালো করে চেনেন। সাব্বির বাড়িতে ঢুকেই ফুফুর সাথে গল্পে মেতে ওঠেন, আর ফুফুকে বলে দেয় যেন কেউ তার পরিচয় সম্বন্ধে না জানতে পারে। ফুফু বলে যে ঠিক আছে। সাব্বির বাড়িটা ভালো করে দেখে নেয় ঘুরে ঘুরে। গ্রাম আর শহরের মিশ্র একটি বাড়ি। এখানকার বাতাস খুব পরিষ্কার। সাব্বির ছাদে চলে যায়। সেখানে গিয়ে দোলনায় বসে বসে একটা সিগারেট ধরায়। এইটা তার নিত্যদিনের অভ্যাস। সিগারেট টানতে থাকে আর ভাবতে থাকে যে এই দুনিয়ায় টাকাই সব। টাকা আছে তো মানুষের মূল্য আছে, টাকা নেই তো মানুষের মূল্য নেই। এই জন্যই বোধহয় গ্রিকরা বলে যে মানি ইজ দ্য সেকেন্ড, গড ইজ দ্য ওয়ার্ল্ড। সাব্বির যখন এইসব আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখন কারোর উপস্থিতিতে সাব্বিরের ধ্যান ভাঙল। চেয়ে দেখে যে সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে।
মেয়ে বললে আল্লাহ পাপ দিবে, একেবারে জান্নাতের হুর। মনে হয় সব সৌন্দর্য ওর জন্যই। চেহারায় রাগের ছাপ বিদ্যমান। সাব্বির কিছু জিজ্ঞেস করবে তার আগেই সাব্বিরের হাত থেকে সিগারেটটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সিগারেট খান কেন? হ্যাঁ, ছ্যাঁকে খাইছেন নাকি বেকা হইছেন নাকি মনে সুখ নাই? গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে এইটা ছোঁয়া। সাব্বির একটা ঘোরের মধ্যে চলে যায়। সোয়া সাব্বিরের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, কোনটার উত্তর দেব? বলেন যে সিগারেট খান কেন? এমনি মন ভালো থাকলে। হ্যাঁ, এটা কোনো উপলক্ষ হলো সিগারেট খাওয়ার? আমি তো এই জন্যই খাই। আর খাবেন না। কেন? আমি বলছি তাই, আর কোনো কথা শুনতে চাই না। সাব্বির এখন কি বলবে তা ভেবে না পেয়ে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো। রাতে খেতে বসে সাব্বির ও সবাই। টিভিতে খবর চলছিল। অনেক দিন ধরে বাংলাদেশে বিজনেস ইন্ডাস্ট্রিতে একটি নাম সবচেয়ে বেশি জনপ্রিয়, আর তা হলো মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম। এই কোম্পানি শুধু বাংলাদেশে না, আমেরিকা সহ আরও 35টি দেশে এদের শাখা আছে। এখন প্রশ্ন হলো, এই কোম্পানির নতুন সিইও কে নিয়ে? সবার সব আশা পানি ঢেলে দিলেন হাবিব মির্জা। তিনি তার ছেলেকে সিইও ঘোষণা করলেন। কেউ জানতো পর্যন্ত না যে তার ছেলে আছে। আর আমাদের সূত্র থেকে জানা গেছে যে সিইও সাহেব বর্তমান এই দেশেই আছেন। সাব্বির খবর দেখছিল, আর সাইফুল আর ওদের ফুফুও। সাইফুল আর তার ফুফু তো জানে যে কে সেই সিইও। খালা, তোমাকে বলেছিলাম না অনেক বড় কোম্পানি, আমি এই কোম্পানিতেই অ্যাপ্লাই করেছি। সাব্বির ছোঁয়ার দিকে একবার তাকায়। ভালো তো, কবে করেছেন? এই তো গতকাল। ও, আপনার চাকরি হয়ে যাবে, চিন্তা করবেন না। এমনভাবে বলছেন যেন আপনিই সিইও। সাব্বির একটু ঘাবড়ে গেছে, আর মনে মনে ভাবে, এই মেয়ে কি করে জানলো যে আমি সিইও? আরে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। খাওয়া শেষ করে সাইফুল আর সাব্বির চলে যায় গাড়ি নিয়ে। উদ্দেশ্য ম্যানেজারের সাথে দেখা করা। সাব্বির গাড়ি চালাচ্ছে আর সাইফুলের সাথে টুকটাক কথা বলছে। মির্জা গ্রুপ অব ইন্ডাস্ট্রির সামনে গাড়ি থামলো। আজ অফ ডে, তাই পুরো অফিস খালি বললেই চলে। সাব্বির আর সাইফুল অফিসে প্রবেশ করছে। এই কি আপনারা এভাবে অফিসে ঢুকছেন কেন? কাজ আছে তাই। কিসের কাজ আর কি আপনারা? আমি এই অফিসের মালিক। আর কিছু জানতে চান? সাইফুল ম্যানেজারকে কল দেয়। আর মজা করার টাইম পেলেন না? কোথা থেকে হুট করে এসে বলছেন যে আপনি অফিসের মালিক? কি হয়েছে এখানে? সাব্বিরকে এখানে দেখে ম্যানেজার অবাক হয়। ম্যানেজার জানে যে বর্তমানে সিইও সাব্বির মির্জা, কিন্তু সে জানতো না যে সাব্বির মির্জা বাংলাদেশে এসেছে। ম্যানেজার সালাম দেয় সাব্বিরকে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসতাম। দারোয়ান এতক্ষণে বুঝতে পেরেছে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে সিইও সাব্বির মির্জা। সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আসলে কখনো আপনাকে দেখিনি তো স্যার, প্লিজ আমাকে মাফ করে দেন। বলে পায়ে ধরতে নিল। সাব্বির মির্জা আর যাই হোক অহংকারী না। আরে আরে, কি করছেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? উঠুন। আসলে স্যার, আপনি অনেক বড় মনের মানুষ। সাব্বির ম্যানেজারকে নিয়ে অফিসে ঢোকে। অফিসটা ভালো করে দেখে নেয়। অফিসে সিইও এর চেম্বার ফাঁকা। সাব্বির সিইও এর চেয়ারে বসে আর ম্যানেজারকে বলে নিয়োগের কাগজগুলো দেখাতে। ম্যানেজার নিয়োগের কাগজ অর্থাৎ যারা যারা আবেদন করেছে তাদের সবার লিস্ট নিয়ে আসে। সাব্বির পুরোটা চেক করে ছোঁয়ার নাম খুঁজে পায়, সাথে অ্যাপ্লিকেশনটাও পায়। ম্যানেজার সাহেব, এই মেয়েটার চাকরি যেন হয়, ওকে ইনফর্ম করে দিয়েন। ওকে স্যার। কফি আনার ব্যবস্থা করুন। ম্যানেজার চলে গেলে, সাব্বির, আমি আসি, একটু কাজ আছে, তোর গাড়িটা নিয়ে গেলাম। ওকে, যা। সাইফুল চলে গেল। সাব্বির অফিসের কাগজগুলো চেক করতে থাকে। সব হিসেব ঠিক আছে। আসলে ম্যানেজার অনেক সৎ, তাই সাব্বিরের বাবা ওনাকে অনেক বিশ্বাস করেন। তাই তো ওনার দায়িত্বে সবটা রেখে যান। কাগজগুলো চেক করতে করতে আর অফিসের বাকি সব কিছু দেখে সাব্বির বের হতে নিলে, আপনার গাড়ি তো সাইফুল সাহেব নিয়ে গেছেন, আমার গাড়ি নিয়ে আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। সাব্বির প্রথমে মানা করে, পরে ম্যানেজার জোর করায় সাব্বির রাজি হয়।
সাব্বির গাড়িতে বসে, ম্যানেজার সাহেব গাড়ি চালাতে থাকেন। দূর থেকে ব্যাপারটা একজন লক্ষ্য করে, সেটা আর কেউ না, স্বয়ং হিয়া। সে এমন কিছু দেখবে ভাবতে পারেনি। সে অবাগের চরম পর্যায়ে আছে, কেননা তার বাবা আর কেউ না, ম্যানেজার সাহেব। হিয়া এখানে এসেছিল তার বাবার কাছে। তখনই দেখতে পেল যে সাব্বির গাড়িতে উঠছে আর তার বাবা দরজা খুলে দিচ্ছে। হিয়া ভাবতে থাকে, কে এই সাব্বির যে আমার বাবা ওকে গাড়িতে বসিয়ে ড্রাইভারের মতো চালাচ্ছে? আর এই ক্ষেত এত বড় কোম্পানির অফিসেই বা কি করে? এইসব ভাবতে ভাবতে গাড়ি ছেড়ে দেয়। হিয়া পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে। ওই দিন অর্ক বলল যে মার্সিডিস গাড়িটা সাব্বিরের, আবার আজ আমার বাবা এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে সামান্য ওই ক্ষেতের ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে। হিয়া ভাবে যে দারোয়ানকে জিজ্ঞেস করবে, তাই দারোয়ানের কাছে যায়। এই দারোয়ান, এইমাত্র আমার বাবার সাথে যে ছেলেটা গেল সে কে? কার কথা বলছেন ম্যাডাম? স্যারের কথা? কে স্যার? কিসের স্যার? ওই ফক্কিনির বাচ্চাকে স্যার বলিস কেন? মাফ করবেন ম্যাডাম, আপনি হয়তো জানেন না উনি কে। আর জানলে আপনি ওনাকে এইসব বলতো হাজারবার ভাবতেন। হিয়ার ফোনে কল আসে। হিয়া না শুনেই চলে যায় যে সাব্বির আসলে কে। সাব্বিরকে ম্যানেজার সাহেব বাড়িতে ড্রপ করে দেয়। ম্যানেজার সাহেব চলে যান আর সাব্বির বাসায় এসে সোজা রুমে যায়, গিয়ে গোসল করে নেয়। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে নেয় আর তার আব্বুকে ভিডিও কল দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুই কল দিলি? কেন বাবা, পূর্ব দিকেই তো উঠেছে। আর আমি কি তোমাকে কল দিতে পারি না নাকি? আরে বাবা, আমি কি সেই কথা একবারও বলেছি? তুই আমার একমাত্র ছেলে, তুই কল দিবি না তো কে কল দিবে? তো বল, কেমন কাটছে সময়? হেব্বি, আজকে অফিসে গিয়েছিলাম, পরশু জয়েন করব। আর ফাইলগুলো অর্ধেক চেক করেছি, আর কিছু বাকি আছে, ওইগুলোও চেক করে ফেলবো। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করো। কেন? আমার অ্যাকাউন্ট তো তুই জানিস, তুই বের করে নে। না বাবা, তুমি দাও। আমার অ্যাকাউন্টে 90 কোটি টাকা আছে, আরও 200 কোটি টাকা ট্রান্সফার করে দাও। আচ্ছা, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাস, আর বাড়িতে পৌঁছে তোর আম্মুর সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা বাবা, নিজের যত্ন নিও, আমি শীঘ্রই চলে আসবো। আচ্ছা ভাই। বলে কল কেটে দেয়। সাব্বির খেয়াল করেনি যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। দরজায় তাকিয়ে দেখে যে ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়া কি তাহলে সাব্বিরের কথাগুলো শুনতে পেয়েছে? আরে আপনি ভেতরে আসুন, দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মা আছে সেটা বলেননি তো? সাব্বির যেন হাঁপ ছেড়ে বাঁচল, মানে ছোঁয়া কিছুই শুনতে পায়নি। ও, ওনারা গ্রামে থাকেন, আপনার সাথে একদিন পরিচয় করিয়ে দিবনি। খালা আপনাকে খেতে ডাকছেন। আপনি যান, আমি আসছি। আরে বাস, আপনি এত দামি ল্যাপটপ ব্যবহার করেন? আম্মুকে কত করে বললাম একটা ল্যাপটপ কিনে দিতে, কিন্তু দিচ্ছেই না। বলছে যে কিছুদিন পরে কিনে দিবে, কিন্তু কিছুদিন আর যেন শেষ হচ্ছে না। সাব্বির জানে যে ছোঁয়া খুবই গরিব। সাব্বির ফ্যামিলি থেকে বিল করে ওর কাছে যেখানে কয়েকশো কোটি টাকাও কিছু না, সেখানে ছোঁয়ার কাছে সামান্য ল্যাপটপটাই অনেক দামি। এইদিকে আসুন, বসুন। আর আপনার চাকরির কি খবর? কিছু জানাইনি এখনো। মানে কিছু বলেনি এখনো? রেগে যাচ্ছেন কেন? মনে হয় হবে না। সামান্য গরিব ঘরের সন্তান আমি। আমার না আছে মামা খালুর রেপুটেশন, আর না আছে টাকা যে চাকরিটা হবে আমার। তাই সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। আপনার চাকরি হবে। আপনার চাকরি হবে না তো কার চাকরি হবে? ধন্যবাদ, কিন্তু তবুও। কোনো কিন্তু না, আপনি যান, খাবার খান, আমি একটু আসছি। সাইফুল চলে এসেছে, তাই সাব্বির গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটা জিনিস কিনে আবার বাড়িতে ফিরে আসে। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কখন থেকে বসে আছি খাবার নিয়ে। এত রাতে কেউ বাড়ির বাইরে যায়? একটু বাইরে গিয়েছিলাম, চলুন আমি খেয়ে নিচ্ছি। ছোঁয়া সাব্বিরের হাতে একটা প্যাকেট লক্ষ্য করে। সাব্বির খাবার খেয়ে রুমে চলে যায়। একটু পর ছোঁয়ার মোবাইলে একটা মেসেজ আসে। ছোঁয়া মেসেজটা ওপেন করে খুশিতে নাচতে থাকে। ছোঁয়া কাঁদছে, কিন্তু এই কান্না দুঃখের কান্না না, এই কান্না সুখের কান্না। ছোঁয়ার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। সাব্বির তো বেকুব হয়ে গেছে যে এই মেয়ে কেন কাঁদছে, আবার কি হলো? কি রে মা, কাঁদছিস কেন? কোনো সমস্যা হয়েছে?
ছোঁয়া দৌড়ে গিয়ে ফুপিকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কাঁদতে থাকে। ফুপু, আমার চাকরি হয়ে গেছে। কি বলছিস মা? হ্যাঁ ফুপু, মাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। ও, এ তো গুড নিউজ। তো কাদার কি আছে? আর আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ মানে? সাব্বির ছোঁয়ার সামনে একটা বড় প্যাকেট ধরে আর ছোঁয়া বাচ্চাদের মতো প্যাকেটটা নিয়ে খুলতে থাকে। ছোঁয়া প্যাকেটটা খুলে দেখে যে একটা অ্যাপেল কোম্পানির দামি ল্যাপটপ। ছোঁয়া আবেগে আপ্লুত হয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। সাব্বির লজ্জায় পড়ে গেছে। অন্যদিকে ছোঁয়ারও কোনো ধারণা নেই চারপাশে কি হয়ে যাচ্ছে। ফুফু তো মুচকি হাসি দিয়ে চলে গেলেন। সাব্বির ছোঁয়াকে আস্তে আস্তে বলল, ছোঁয়া, এই ছোঁয়া, কি হচ্ছে? এইভাবে জড়িয়ে ধরার মানে কি? দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। ছোঁয়ার এতক্ষণে চারপাশের জ্ঞান হলো, তাই তাড়াতাড়ি সাব্বিরকে ছেড়ে দিল। ফুপিয়ে ফুপিয়ে বলল, সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমি কোনোদিন এরকম গিফট পাইনি তো, আর আজ চাকরিটাও হয়ে গেছে, তাই খুশিটা সামলাতে পারিনি। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। কিন্তু চারপাশের মানুষ তো, ফুফু আর সাইবুল তো কি না কি ভেবে নিয়েছে। আসলে লজ্জায় নাক আর গাল লাল হয়ে গেছে। হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার থেকে এই গিফটটা নিতে পারবো না। সাব্বিরের কেন যেন অনেক খারাপ লাগলো। কেন, পছন্দ হয়নি? নাকি অন্য কালার পছন্দ? নাকি আরো দামি ল্যাপটপ লাগবে? আমি কি একবারও বলেছি সেই কথা? তো আমার জানা মতে ল্যাপটপটির দাম 1 থেকে 2 লক্ষ টাকা। আপনি এত টাকা কোথা থেকে পেলেন যে 2 লক্ষ টাকা দিয়ে একটি ল্যাপটপ গিফট করলেন? সাব্বির এখন কিছুটা বলবে ওর ব্যাপারে, না হলে ছোঁয়া গিফট নিবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার অ্যাকাউন্ট থেকে 2 থেকে 4 লক্ষ টাকা গায়েব হয়ে গেলেও আমার বোঝার ক্ষমতা থাকে না। আর এ তো সামান্য 2 লক্ষ টাকা। আমার সম্পর্কে আপনি কিছু জানেন না, চাইলেও ফুফুর কাছে জিজ্ঞেস করতে পারেন। আর ল্যাপটপটা না নিলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই বলে সাব্বির চলে যায় আর ছোঁয়া ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। নিয়ে নে, ও যখন গিফট করেছে তখন নিয়ে নে। আর ওর সম্পর্কে তুই কিছুই জানিস না, কিন্তু খুব শীঘ্রই জানতে পারবি। কে উনি খালা? জানতে পারবি, সময় আসতে দে। বলেই ফুপুও চলে গেলেন। ছোঁয়া মাথায় চুল আশ্রাচ্ছে আর ভাবছে, কে এই সাব্বির? তা তো আমার কি, যাই হোক, মানুষটা যথেষ্ট ভালো। ছোঁয়ার কালকে জয়েনিং ডেট। ছোঁয়া সব গোছগাছ করে রাখে। সকালে সবাই নাস্তা করে নেয়। ছোঁয়া, সাব্বির আর সাইফুল একসাথে রওনা দেয়। সাব্বির ছোঁয়াকে অফিস অবধি ড্রপ করে দেয়, তারপর এয়ারপোর্টে যায়। 2টা মার্সিডিজ আর একটা লিমুজিন অর্ডার দিয়েছিল, ওইগুলো আনতে চায়, সাথে কিছু গার্ড নিয়ে। এয়ারপোর্টের ভিআইপি কাউন্টার দিয়ে ভেতরে ঢুকে একটা কার্গো প্লেন দিয়ে গাড়িগুলো এসেছে। গার্ডরা গাড়িগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। সাব্বিরদের ঢাকায় কয়েকটা বাংলো আছে, ওইখানে যাবে গাড়িগুলো রাখতে। এয়ারপোর্ট থেকে যখন বের হয় তখন একটা ভিআইপি ব্যাপার স্যাপার তৈরি হয়। সাব্বিরের সামনে একটা গাড়ি, পেছনে 2টা গাড়ি, অনেকে দেখছে তাকিয়ে। এখানে আরও কেউ দেখছে, যা সাব্বিরের অজানা। সে হলো হিয়া ও মেঘা। মেঘা গাড়ির ভেতরে সাব্বিরকে দেখতে পায়। গাড়িগুলো প্রচণ্ড গতিতে সামনের দিকে চলে যায়। হিয়া দেখতে পায়, কিন্তু কেউ শিওর না যে এইটা সাব্বির, কেননা সাব্বিরের সাথে এই ভিআইপি ফ্যাসিলিটি যায় না। মেঘা, তুই কিছু দেখেছিস? আগে বল যে তুই কি কিছু দেখেছিস? সাব্বিরকে দেখলাম গাড়িতে। আমিও তো দেখলাম। কে এই সাব্বির যে ওই দিন বাবা ওকে নিজের গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল, আবার আজকে এয়ারপোর্ট থেকে ভিআইপি ভাবে গাড়ি নিয়ে বেরিয়ে গেল? আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। আমারও। বাট হিয়া, তুই অনেক পস্তাবি। কেন? সেটা সময় বলে দেবে। সাব্বির বাংলোতে পৌঁছে গেছে। গার্ডদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে চলে যায় ফুপুর বাসায়। কাল সাব্বির সিইও হিসেবে আসন গ্রহণ করবে। মিডিয়াকে ব্যাপারটি জানিয়ে দেয় সাইফুল। সাব্বির বাসায় পৌঁছানোর পথে ছোঁয়াকে অফিস থেকে পিক করে নেয়। ছোঁয়াকে কেন যেন মনমরা দেখাচ্ছিল। সাব্বিরের থেকে ব্যাপারটি লুকায় না, ও ঠিক ধরে ফেলে। সাব্বির জিজ্ঞেস করে, কিন্তু ছোঁয়া বলে না। সাব্বির বাড়িতে আসে এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আজ সাব্বিরের বাবার কথা রাখার দিন। আজ সাব্বির বাংলাদেশের মির্জা গ্রুপ অব ইন্ডাস্ট্রির দায়িত্ব নিবে। ছোঁয়াকে ডাক দেয়। সাব্বিরও যেতে অনীহা প্রকাশ করে।
যে ও আর চাকরি করবে না। অফিসে কে কি বলেছে তোমাকে? কেউ কিছু বলেনি। সত্যি করে বলো, কে কি বলেছে? ম্যানেজারের মেয়ে কি? ম্যানেজারের মেয়ে কি বলেছে? আমাকে অপমান করেছে, থার্ড ক্লাস বলেছে। আজকে ওর একদিন কি আমার একদিন? মানে আপনি কি করবেন? ওনাদের অনেক ক্ষমতা, মির্জা গ্রুপের ম্যানেজারের মেয়ে বলে কথা। বাপেরও বাপ আছে, আজ সেটা দেখবা। ছোঁয়া কিছু বুঝতে পারছিল না কি হতে চলেছে। তুমি রেডি হও, আজকে আমার সাথে অফিসে যাবা। দেখি কার এত সাহস। সাইফুল, তুই রেডি হয়ে নে। সাব্বির রুমে চলে যায় আর কিছুক্ষণ পর বেরিয়ে আসে একটি কালোর ভিতরে নীল ট্যাক্সিডো পরনে, চুলগুলো স্পাইক করা আর হাতে দামি রোলেক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতরে সাব্বিরকে একেবারে ম্যান ইন ব্ল্যাক মনে হচ্ছে। ছোঁয়া হা হয়ে দেখছে। সাব্বিরের সামনে সে তুড়ে বাজায়। মশা ঢুকবে তো মুখে। মানে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, দেখে যাও। সাইফুল, তোর হয়েছে? ইয়া ম্যান, আই এম রেডি। সাইফুলও কালো ব্লেজার, কালো সাদা সানগ্লাস আর কালো জুতো পরেছে। ওকে ঋত্বিক রোশনের চেয়ে কম লাগছে না। ছোঁয়া শুধু দেখে যাচ্ছে। সাইফুল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে যেতে হলে ওদের অফিসের সামনে দিয়ে যেতে হবে, তাই সাইফুল কল দিয়ে গার্ড সহ গাড়ি নিয়ে আসতে বলে। গাড়িগুলোর সামনে সিরিয়ালে দাঁড়ায়। সাব্বির গাড়ি থেকে নামে আর ছোঁয়ার হাত ধরে ওকেও নিয়ে যায়। লিমুজিনে নিয়ে বসায় আর সাব্বির আর সাইফুলও বসে পড়ে। সাব্বির আর সাইফুল হাসছে ছোঁয়ার চেহারা দেখে। ওর চোখগুলো সহ চেহারা দেখার মতো। ছোঁয়া ভাবছে, কি হচ্ছেটা কি? সাব্বির কে? আর এইসবের মানেটা কি? আর আমরা কোথায় যাচ্ছি? গাড়ি এসে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে থামলো। চারদিকে গাড়িকে ঘিরে হাজার হাজার মানুষ আর সাংবাদিক রিপোর্টাররা। সবার চোখ গাড়ির দিকে। আর ছোঁয়ার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ভাবছে কি হচ্ছে তার চোখের সামনে। আর কে এই সাব্বির? সাব্বির দেখলো ম্যানেজার আর অফিসের উচ্চপদস্থ স্টাফরা অফিসের গেটে দাঁড়িয়ে আছে ফুলের তোড়া হাতে নিয়ে। সাব্বির গাড়ি থেকে নামে। দুজন গার্ড এসে লিমুজিনের দরজা খুলে দেয় আর বাকি গাড়িগুলো থেকে গার্ডরা নেমে আসে, সবার হাতে রাইফেল। সাব্বিরের লুক নিয়ে আগেই বলেছি, একটা কালোর ভিতরে নীল ট্যাক্সিডো পরনে, চুলগুলো স্পাইক করা আর হাতে দামি রোলেক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতরে সাব্বিরকে একেবারে ম্যান ইন ব্ল্যাক ম্যান মনে হচ্ছে। সাব্বিরকে রিপোর্টাররা ঘিরে ধরে আর গার্ডরা সাব্বিরকে প্রোটেকশন দিচ্ছে। ছোঁয়া শুধু দেখেই যাচ্ছে। সাইফুল সহ ছোঁয়াও সাব্বিরের পেছনে পেছনে যায়। ছোঁয়া ভালো করে তাকিয়ে দেখে এটা সেই অফিস যেখানে সে জব করে, মানে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আজকের দিনটা ছোঁয়ার শক্টের উপর যাচ্ছে। সাব্বির এগিয়ে গেলে ম্যানেজার সহ সবাই সাব্বিরকে স্বাগতম জানায়। উচ্চপদস্থ স্টাফদের সাথে হ্যান্ডশেক করে। এর মধ্যে একটি চেনা মুখ হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সাব্বির আর হাত মেলায় না। কেননা এ আর কেউ না, হিয়া। হিয়ার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে ভাবছে সাব্বির তাহলে এত বড় কোম্পানির সিইও। আর ছোঁয়াও একই কথা ভাবছে, কিন্তু দুজনের মনেই একই কথা। সাব্বির কেন আগে বলেনি? সাব্বির এগিয়ে যায়। ম্যানেজার সহ সকল উচ্চপদস্থ কর্মকর্তা সহ মির্জা গ্রুপের বাংলাদেশের সকল শাখার শেয়ার হোল্ডাররা সাব্বিরের পিছু পিছু গেল। অফিসের বর্ণনা দেয়, 50 তলা একটা বিল্ডিং অনেকটা জায়গা জুড়ে শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আর 5000 স্টাফ নিয়ে এই অফিস চলে। ভাববেন না যে মাত্র 5000 লোক এই অফিসে কাজ করে। এটা হেড অফিস, তাই এখানে যারা কাজ করে তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। অফিসে মোট 5টা এলিভেটর মানে লিফট। সাব্বির লিফটে গিয়ে ওঠে। পিছনে ম্যানেজার সহ আরও কয়েকজন, যার মধ্যে ম্যানেজারের মেয়েও আছে। লিফট চলতে থাকে, মানে উপরে উঠতে থাকে। গন্তব্য 22 তলা, ওইখানেই সিইওর চেম্বার। লিফটের ভিতরে ছোঁয়ার হাত ধরেছিল সাব্বির, যেটা সবার চোখে পড়েছিল। অনেকে তো ভেবেই নিয়েছে যে এটা শিওর সাহেবের স্ত্রী। কেন জানি না হিয়ের খুব হিংসে হচ্ছে। সে রাগে ফুঁসছে, যেটা সাব্বিরের নজর এড়ায় না। মানুষকে কখনো তার স্ট্যাটাসের উপর বিবেচনা করা ঠিক না, যার অর্থ তুমি এখন বুঝবে, মিস হিয়া। লিফট থেকে বের হওয়ার সময় সাব্বিরের সাথে হিয়ার ধাক্কা লাগে। হিয়া ধপাস করে সাব্বিরের উপর পড়ে যায়।
হ্যাঁ, যা ভাবছেন তাই। থাপ্পড় পড়েছে কারোর গালে। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার সাথে ধাক্কা খাওয়ার? সাব্বিরের চোখ লাল হয়ে আছে, প্রচণ্ড রাগের সহিতে কথাগুলো বলছে। অফিসের সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। সবাই ভাবছে কি হলো। স্যার সরি, আসলে ও আমার মেয়ে, ইচ্ছা করে করেনি, ওকে মাফ করে দিন। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, লেগে গেছি। দেখে শুনে হাঁটাচলা করবেন। জি স্যার। গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। হিয়া চলে যায়। ছোঁয়া সাইডে দাঁড়িয়ে আছে। হিয়া চলে যাবার আগে ব্যাপারটি লক্ষ্য করে। অফিসের একজন সামান্য স্টাফ হয়ে সিইও এর সাথে দাঁড়িয়ে আছেন কেন? কাজকাম নেই? পয়সাওয়ালা লোক দেখলেই ঝুলে পড়েন? মিস হিয়া, আপনি বেশি বলে ফেলেছেন। আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার নেই আপনার। ছোঁয়া কিছু বলতে যাবে তার আগেই সাব্বির কথাটি বলে ফেলে। ছোঁয়ার কিছু বলার ভাষা নেই। সাব্বির ওকে নিজের স্ত্রী বানিয়ে নিল, তাও আবার এক মুহূর্তেই। হিয়া সাব্বিরের কথা শুনে যেন আকাশ থেকে বলল। সাথে আশেপাশে যারা ছিল সবাই সাব্বিরকে জিজ্ঞেস করছে যে ছোঁয়া যদি সাব্বিরের স্ত্রী হয়ে থাকে তাহলে সাব্বিরের স্ত্রীর পরিচয়ে অফিসে আসেনি কেন? আপনাদের কার্যকলাপ দেখতে ওকে আমি পাঠিয়েছিলাম, আপনারা কে কী করেন তার উপর নজরদারি করতে। হিয়ার কেন জানি খুব খারাপ লাগলো এটা শুনে যে সাব্বির বিবাহিত, কিন্তু এটা সাব্বিরের টাকার জন্য না, সাব্বিরের ভালোবাসার জন্য। হিয়া আর কিছু না বলে শুধু সরি বলে চলে গেল। সবাইকে যার যার কাজে পাঠিয়ে সাব্বির ছোঁয়াকে নিয়ে কেবিনে যায়। ছোঁয়া যেন বাক প্রতিবন্ধী হয়ে গেছে। সে আর কিছু বলতে পারছে না। এখানে সে শক্টের ভেতর আছে। ছোঁয়া, ছোঁয়া, এই ছোঁয়া, কি হয়েছে? এমন করে রয়েছো কেন? আমি কি আপনার স্ত্রী? না। তাহলে সবাইকে বললেন যে? তোমার অপমানের প্রতিশোধ নিতে। শুধু এই জন্যই? কেন, তুমি কি অন্য কিছু আশা করেছিলে? না, আমার আর কি আশা করার থাকতে পারে? আমি স্ট্যাটাস অনুযায়ী আমি স্বপ্ন দেখি, তার বাইরে না। ছোঁয়া সাব্বিরকে এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছে। আসলে ও মানুষটাই এমন, কিন্তু ভেবেছিল বলে দিবে। কিন্তু আজ যখন জানতে পারলো যে সাব্বির এত বড় লোক, তখন ভেবে দেখলো সাব্বিরের সাথে ওর স্ট্যাটাস যায় না। কেননা ও অনেক গরিব ঘরের সন্তান। সাব্বির ব্যাপারটা খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই ভাবলো কিছু একটা করা যাক। সাব্বির ওর কাছে মনোনিবেশ করলো, আর ছোঁয়া সাব্বিরের বাসের কেবিনে বসে ফাইল ঘাটছে আর চোখের পানি ফেলছে। লাঞ্চ টাইমে সাব্বির ছোঁয়ার কেবিনে গিয়ে দেখলো যে ছোঁয়ার চোখ মুখ লাল হয়ে আছে। সাব্বির বুঝতে পারলো কেন এমনটা হয়েছে। লাঞ্চ করতে ডাকলে ছোঁয়া না করলো, বলল যে খাবে না। রাতে নাগাদ অফিস শেষ করে সাব্বির ছোঁয়াকে নিয়ে রওনা দেয়। একটা বড় রিসোর্টের সামনে গাড়ি থামে। পুরো রিসোর্টটা অন্ধকার, এক চিলতে আলো নেই। ছোঁয়া ভাবে যে এখানে কেন এলো তারা। ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি কি বলেছি যে আমি ভয় পেয়েছি? না, কিন্তু তোমার চেহারা বলছে। ছোঁয়া নিজেকে স্বাভাবিক করে নেয়। সাব্বির ছোঁয়াকে নিয়ে গিয়ে ভেতরে যায়। পুরোটা অন্ধকার, শুধু একটা টেবিলে একটা মোম জ্বালানো। সাব্বির ছোঁয়াকে নিয়ে টেবিলে বসায়। ছোঁয়া টেবিলে তাকিয়ে দেখে বিভিন্ন খাবারের আইটেম। সাব্বির ছোঁয়াকে নিয়ে ডিনার করে নেয়। ডিনার শেষ হতেই মিউজিক বাজাতে শুরু করে। সাব্বির হাঁটু গেড়ে বসে পড়ে ছোঁয়ার সামনে। ছোঁয়া বুঝতে পারছে না যে কি হচ্ছে, শুধু ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখছে। আই কি করছেন? হাঁটু গেড়ে বসে পড়লেন কেন? কথা কম বলো, শুধু দেখে যাও। বলবেন তো কি করছেন? আরে দেখো না কি করছি। এত কথা বলো কেন বাচ্চাদের মতো? বয়স হয়নি তোমার, কিছু বোঝো না? বুঝি তো, কিন্তু আপনি যেটা করছেন সেটা তো মনে হয় প্রপোজ। সাব্বির আর কিছু বলে না, যেহেতু বুঝতে পারছে সে তো করেই দেখিয়ে দেয়। সাব্বির হাততালি দেয়, সাথে সাথে চারিদিকে হরেক রকমের বিভিন্ন কালারের বাতি জ্বলে ওঠে। ছোঁয়া ঘটনার আকস্মিকতা সামাল দিতে চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে চেয়ে দেখে কাচে তৈরি একটি রুম, বেলুন দিয়ে সাজানো, পুরো গ্রিন হাউসের মতো। আর চারিদিকে হরেক রকমের দেশি বিদেশি ফুলের সমারোহ। পূর্ণিমার আলো কাচের ছাদ ভেদ করে সে চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেক সুন্দর করে সাজানো সবটা। মনে হচ্ছে অনেক সময় লেগেছে এরকম করে সাজাতে। সাব্বির ছোঁয়াকে আস্তে করে মিষ্টি কণ্ঠে একটা রাখতে। ছোঁয়া, চারিদিকে এত আয়োজন দেখছো, তা শুধু তোমারই জন্য। হ্যাঁ, এত বেলুন, ফুল, ডেকোরেশন সব তোমারই জন্য। আরও বেশি করা উচিত ছিল। প্লাস প্লেটটাও অনেক সুন্দর হতো, কিন্তু কি করব বলো, অল্প সময়ে এতটুকুই সম্ভব ছিল।
চারিদিকের ফুলের সুবাস তোমার পবিত্রতার জানান দিচ্ছে। ফুলগুলো দেখো, তোমার রূপের লজ্জা পেয়ে ফুটে উঠতেছে না। তাদের আলো যেন তোমাকে আজ হিংসে করছে, কারণ চাঁদের আলোর থেকেও তুমি বেশি সিগ্ধ। বাতাস আজ উতলা হয়ে উঠছে তোমারই ছোঁয়া পেতে। হ্যাঁ, এই পরিবেশের সৌন্দর্য তোমার চাইতে বেশি নয়। তুমি অপরূপা, তাই তো আমি তোমারই প্রেমে পড়েছি। ভেবো না শুধু তোমারই রূপের প্রেমে পড়েছি, তোমার গুণের প্রেমেও পড়েছি। তুমি আমার সুখ ও দুঃখের ভাগিদার হবে, কথা দিচ্ছি। কষ্ট তোমাকে ছুঁতেও পারবে না। এই বলে সাব্বির ছোঁয়ার হাতটি ধরে পকেট থেকে একটি প্ল্যাটিনাম আর ডায়মন্ডের রিং বের করে ছোঁয়ার হাতে পরিয়ে দেয়। ছোঁয়া ভেবেছিল তার ভালোবাসা একতরফা, যা কখনো পূর্ণতা পাবে না। পেলেও দয়া বা করুণা হবে, কিন্তু সাব্বির যে ছোঁয়াকে এভাবে প্রপোজ করবে তা ভাবতেও পারেনি। সাব্বিরের কানে কারো ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। লক্ষ্য করে যে ছোঁয়া কান্না করছে। আরে পাগলি, এখানে কান্না করার কি হয়েছে? বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো না, অসুবিধা নেই, আমি কাউকে জোর করব না। বলে সাব্বির উল্টো দিকে হাঁটা ধরে। ছোঁয়া কিছু বলেও বলতে পারে না, সাব্বির বেরিয়ে চলে যায়। অনেকটা কষ্ট পায় সাব্বির। ভেবেছিল ছোঁয়া সাব্বিরকে পছন্দ করে, কিন্তু ছোঁয়ার ব্যবহারে তা বুঝতে পারল না। সাব্বির গাড়ি চালিয়ে বেরিয়ে যায় একটি নদীর পাড়ে, গিয়ে বসে মনের কষ্টগুলো আক্ষেপগুলো নদীর পানিতে নিজের চোখের পানি ফেলে নদীর সাথে ভাগ করে নেয়। ছোঁয়ার জন্য অন্য একটি গাড়ি রেখে যায়। ছোঁয়া গাড়ি না নিয়েই চলে যায়। অন্যদিকে কেউ একজন হিংসে রাগে ফুঁসছে। সাব্বির যে ছোঁয়াকে প্রপোজ করেছিল সেটা সাব্বিরের ড্রাইভার শ্যুট করে নেটে ভাইরাল করে দেয়, যেটা হিয়া দেখে ফেলে। হিয়া পুরোটা ভিডিও দেখেনি, কারণ পুরো ঘটনাটা ড্রাইভার শ্যুট করতে পারেনি। অনেকে ভিডিওতে কমেন্ট করেছে অ্যাকসেপ্ট করুন, দুজনকে মানিয়েছে, রোমান্টিক জুটি, সাব্বির হ্যান্ডসাম, ছোঁয়া কিউট, বিউটিফুল ইত্যাদি। এসব দেখে রিয়া রাগে ফুঁসতে থাকে। আসলে এর একটা কেন? হিয়া যখন আগে জানতো যে সাব্বির গরিব, তখন তো এমন লাগেনি। তাহলে যখন সাব্বিরের ক্ষমতা, টাকা পয়সা দেখলো, তখন থেকে কেন হচ্ছে? এটা যাই হোক, ভালোবাসা না, লোভ। হিয়া প্ল্যান করে যে ছোঁয়ার ক্ষতি করবে। সে উদ্দেশ্যে কিছু গুন্ডা পাঠায়। সাব্বির তার লোকদের মাধ্যমে খবরটি পেয়েছে। নদীর পাড় থেকে গাড়ি নিয়ে বাসে যায়, গিয়ে জানতে পারে ছোঁয়া এখনও ফেরেনি। সাব্বির 6 নম্বরে ডায়াল করে, বাজছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না, হয়তো ফোন সাইলেন্ট। তাই সাব্বির তার ক্ষমতা ব্যবহারে ছোঁয়ার নম্বর ট্রেস করে জানতে পারে যে ছোঁয়া বাড়ির কাছে একটি পার্কে আছে। সাব্বির চিন্তায় পড়ে যায়। এত রাতে পার্কে, তাও আবার ছোঁয়া? সাব্বির গাড়ি নিয়ে পার্কের কাছে যায়, গিয়ে ভেতরে ছোঁয়াকে রেখে একটা বেঞ্চে বসে আছে। সাব্বির বুঝতে দেয় না যে সাব্বির এখানে আছে, কারণ সাব্বির এখন ছোঁয়ার সামনে যেতেও সংকোচ হচ্ছে। সাব্বির আবার খবর পায় যে ওরা ছোঁয়াকে মারতে আসছে। সাব্বির পার্কে একেবারে দূর পর্যন্ত অপেক্ষা করতে থাকে। একটু পরে একটা গাড়ি আসে। 4-5 জন লোক নামে গাড়ি থেকে। দুজনের হাতে ছুরি আর একজনের হাতে হকি স্টিক। বড় ভাইয়ারা, কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুই কে রে? তোকে বলতে যাব, সামনে থেকে সর। আরে ভাই, এত তাড়া কিসের? একটু ওয়েট করো। তোর নিশ্চয়ই মরে যেতে ইচ্ছে করছে, সে সামনে থেকেও সরছিস না। আরে ভাই কুল, এত গরম মেজাজ স্বাস্থ্যের পক্ষে ভালো না। দাঁড়া, তোর স্বাস্থ্য কি আর ক্ষতি কি জিনিস দেখাচ্ছি। বলেই সাব্বিরের নাক বরাবর একটা ঘুষি মারে। সাব্বির মাটিতে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বের হতে থাকে। কি রে, বুঝছিস না নাকি আরো বোঝাতে হবে? সাব্বির উঠে দাঁড়ায় আর বলে, ভাই আমি ছাত্র ভালো, একেবারে বুঝতে পারছি। এইবার যা শেখালেন তা আপনাদের করে দেখাই। দেখা, আমরাও দেখি। সাব্বির গুন্ডের পেট বরাবর একটা লাথি মারে, ছিটকে গিয়ে গাড়ি বাড়ি খায়। ধর শালাকে। বলে 3 জনে মিলে সাব্বিরকে অ্যাটাক করে। আর সাব্বির একা 3 জনের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে 3 জনেরই অবস্থা খারাপ করে দেয় সাব্বির, কিন্তু হঠাৎ কিছু জোরালো আঘাত অনুভব করে পিছে দেখতে পায় একটা গুন্ডা তার মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে। সাব্বির নিজেকে অনেক কষ্টে সামলে নেয় আর আবার লেগে পড়ে। এবার 4 জনের অবস্থা খারাপ করে দেয়। 4 জন ওর সাথে না পেরে উঠে গাড়িতে নিয়ে চলে যায়। সাব্বির নিজের গাড়ির সাথে গিয়ে হেলান দিয়ে বসে পড়ে। এতক্ষণ খেয়াল করেনি যে মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। রক্তে গায়ের জামার কালার বদলে গেছে। বুঝতে পারে যে ওর অবস্থা বেগতিক, তাই সাইফুলকে কল লাগায় আর ঠিকানা দিয়ে চলে আসতে বলে। ছোঁয়া অনেকক্ষণ পার্কে বসে থেকে কান্না করে। আসলে চায়নি সাব্বিরকে ফিরিয়ে দিতে, কিন্তু বলার সুযোগটাও যে পায়নি ওইভাবে, তাই ঠিক করে বাড়িতে গিয়ে বলে দেবে। পার্কে গেটে আসতে দেখতে পায় সাব্বিরের গাড়ি। এগিয়ে যায়, গিয়ে যা দেখে তার জন্য একেবারে প্রস্তুত ছিল না। দেখে সাব্বির রক্তমাখা অবস্থায় গাড়ির সাথে হেলান দিয়েছে, আসলে অজ্ঞান হয়ে গেছে। ছোঁয়া কী করবে বুঝতে পারে না, ওর মাথা চক্কর দিতে শুরু করে। ও বুঝতে পারছে না যে সাব্বির এখানে কেন, আর এই অবস্থা বা কী করে হলো। ছোঁয়া চারপাশে ডাকতে থাকে, কাউকে না পেয়ে নিজেই সাব্বিরকে অনেক কষ্টে গাড়িতে ওঠায় আর হাসপাতালে নিয়ে যায়। ছোঁয়া পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। আসলে নিজের ভালোবাসার মানুষের এই অবস্থা যে কারোর কাছে ভালো লাগবে না। হাসপাতালে পৌঁছে সাব্বিরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য নার্সদের ডাক দেয়। স্ট্রেচার নিয়ে ওকে ভেতরে নিয়ে যায়।
ছোঁয়া করিডোরে এসে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সাইফুল পার্কে এসে কাউকে না পেয়ে পার্কে রক্ত দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সাইফুল জানতো সাব্বির অবস্থা, আর এটা জানতো যে এখানে ছোঁয়াও আছে। কাউকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে, নিজে বেস্ট ফ্রেন্ড কম ভাই বলে কথা। সাইফুল সাব্বিরের মা বাবাকে খবর দিয়ে দেয়। ওনারা প্রাইভেট জেটে রওনা হয়। ওনাদের রাস্তা যেন ফুরোচ্ছে না। অনেক সময় পর তারা বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছে। এসে ডিফেন্স মিনিস্টারের সাথে কথা বলেন যে কোনো মূল্যে তার ছেলেকে খুঁজে দিতে, না হলে সবাইকে দেখে ছাড়বে। ডিফেন্স মিনিস্টার পুরো বাংলাদেশ সাবিরের খোঁজ চালাতে থাকেন। টিভিতে ছবি সব প্রচার করে দেওয়া হয়। সাবিরের বাবার দাপটে আমেরিকার বড় বড় মিনিস্টার পর্যন্ত কাঁপে। সেখানে বাংলাদেশ কাঁপানো ওর কাছে কোনো ব্যাপারই না। হাসপাতালের স্টাফরা টিভিতে সাবিরের ছবি দেখে সাবিরের বাবাকে ইনফর্ম করেন। সাবিরের বাবা সেখানে তাৎক্ষণিক পৌঁছে যান। সাবির এখনও অজ্ঞান হয়ে আছে। সাবিরের কারণে ছোঁয়াও অজ্ঞান হয়ে আছে। ওদের দুজনকে একই কেবিনে রাখা হয়েছে। সাবিরের বাবা সহ ডিফেন্স মিনিস্টার নিজে এসেছেন হাসপাতালে। সাথে তো আছেন আর্মি প্রোটেকশন। ব্যাপারটা কেমন যেন ভিআইপি। পুরো হাসপাতালের প্রেস সাংবাদিকদের তলিয়ে আছে। সাবিরের মা কেবিনে গিয়ে সাবিরকে দেখে একটু চিন্তামুক্ত হন। কিন্তু সাবির এই অবস্থার কারণ জানতে চান সাইফুলের কাছে। সাইফুল বলে সে জানে না, কিন্তু সাইফুল বলে যে ছোঁয়া জানলেও জানতে পারে। ছোঁয়ার জ্ঞান ফিরে এসেছে। ছোঁয়া তার পাশে তার খালা এবং একজন মহিলাকে দেখতে পায়। ছোঁয়া সেদিকে কিছুক্ষণ তাকিয়ে মনে করে সে কোথায় আছে। তারপর সব মনে পড়েছে কালকের কথা। ছোঁয়া সাব্বির বলে একটা চিৎকার দেয়। সাব্বির, সাব্বির, আমার সাব্বির কই? আমার সাব্বির কই? খালা, আমার সাব্বির কই? ওর কিছু হয়নি তো? ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। আস্তে মা, শান্ত হো, ওর কিচ্ছু হয়নি। এদিকে তোর পাশের বেডে শুয়ে আছে। ছোঁয়া সেদিকে তাকিয়ে এক নজরে সাব্বিরকে দেখতে থাকে। সাব্বিরকে দেখে কিছুটা শান্ত হয়। মা, তুমি বলতে পারো সাব্বিরের এই অবস্থা কেন? ছোঁয়া সাব্বিরের মাকে কাল রাতে প্রপোজ করা থেকে শুরু করে পার্ক পর্যন্ত যেটুকু জানতো ততটুকু বলে দেয়। আপনার ছেলের জ্ঞান ফিরলেই বাকিটা জানা যাবে। ডাক্তার জানায় যে কিছুক্ষণের ভিতর সাব্বির জ্ঞান ফিরে আসবে। সবাই অপেক্ষা করতে থাকে। ঘন্টাখানেক পরে সাব্বিরের জ্ঞান ফিরে আসে। মা, ছোঁয়া কোথায়? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? কিছু তো হয়নি, এই যে তোর সামনে বসে আছে। সাব্বির ছোঁয়াকে দেখতে পেয়ে আশেপাশে কি আছে তার তোয়াক্কা না করে জড়িয়ে ধরে ছোঁয়াকে। ছোঁয়া সাব্বিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে। কিছুক্ষণ বাদে চারিপাশে সবাইকে দেখতে পেয়ে ছোঁয়াকে ছেড়ে দেয়। বাবা বলো তো কিভাবে এমন হয়েছে আর কে করেছে? সাব্বির সবটা বলে দেয় আর প্রচণ্ড রাগে সহিত বলে যে ওকে ছাড়বেন না, সর্বোচ্চ শাস্তি দেবেন। স্যার, এবার আমি তাহলে আসি। আপনার অপরাধী কিছুক্ষণের ভিতরে কারাগারে অবস্থান করবে, আমি কথা দিচ্ছি। ওকে, অ্যান্ড থ্যাঙ্কস এ লট। স্যার, ইটস মাই ডিউটি। সবাই চলে গেলে কেবিনে সাব্বির, ওর মা বাবা, সাইফুল, ফুপু আর ছোঁয়া আছে। ছোঁয়া, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আসছে এখন সরি বলতে। আর একটু অপেক্ষা করলে তখন কি ক্ষতি হতো? এই পরিস্থিতির সৃষ্টি হতো না। সাব্বির, তোর ব্যাপার স্যাপার কি? তোকে বিয়ের জন্য এজন্য রাজি করানো যায় না? আমি কিন্তু খুব খুশি, আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলে তো হবে না। যার মনে জায়গা চাইছি সে তো দিবে না বলছে। আমি যাই, তোমার কথা বলো। বলে বেড থেকে উঠতে যাবে তখন ছোঁয়া বলল, আর এক পা সামলে গেলে পা ভেঙে এখানে পঙ্গু বানিয়ে রেখে দেব, তারপর আমি সেবা করব। তোর এবার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার বৌমাই পারবে তোর একটা ব্যবস্থা করতে, তোকে বাদর থেকে মানুষ বানাতে। আমি এখনো বিয়েই করলাম না, আর এনারা বৌমাও বানিয়ে নিয়েছে। কেন আমাকে বিয়ে করবে না? না। কি? আরে বাবা, ফায়ার হও কেন? আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া কাকে বিয়ে করব? এরকম বাধ্য হয়ে থাকবা। সবাই হাসতে থাকে আর সাব্বির সবার চেহারা দেখছে। ঠিক দে শালা। আমি না, তুই আমার শালা। একটা হইলেই হবে। অন্যদিকে সবাই ছোঁয়ার আর সাব্বিরের বিয়ে ঠিক করেছে। 5 দিন পর ছোঁয়া আর সাব্বির অনেক খুশি, আজ তাদের ভালোবাসা পেয়েছে। সাব্বিরের বাবা মাও খুশি সাব্বিরের বিয়ে দিতে পেরে, আর হিয়াকে অ্যারেস্ট করা হয়েছে। 7 বছর পর। আব্বু, তুমি অফিস থেকে আসার পথে আমার জন্য টফি নিয়ে এসো। আব্বু, আমার জন্য বাইয়াল থেকে বেশি চকলেট আনবা। ওকে মামুনি। আব্বু, তাহলে আমার জন্য এনো। আরে, তুমি এখনো অফিসে যাওনি? আমার জান পাখিরা যেতে দিলে তো যাব। কি ব্যাপার, তোমাদের আব্বুকে যেতে দিচ্ছ না কেন? আম্মু, আমিলা বাইয়া আবার আমাকে দোষ দিচ্ছে, দেখছো আব্বু? আচ্ছা, কারোরই দোষ নাই। আমি এবার তাহলে আসি। তোমার দাদুভাই গাড়িতে বসে আছে। ওকে পাপা। তাহলে আমার পাপ্পি কই? বলে সাব্বির গালে গিয়ে দেয়। সাদা তারপরই সাবিলের 2 গালে কিস করে দেয়। ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আরও একজন বাকি আছে। সাদাত, পরি,
তোমাদের দিমনে ডাকছে, যাও। ওকে। বাচ্চাদের সামনে রোমান্স করা যায়, হ্যাঁ? জানো না আমি একটু বেশি রোমান্টিক। ওলে আমার বাবুটা। বলে সাব্বিরের ঠোঁটে আলতো করে একটা ভালোবাসা পড়ে শিখে দেয়। এভাবে চলছে সাব্বির আর ছোঁয়ার জীবন। দোয়া করবেন যেন এভাবে চলতে থাকে, সুখ দুঃখ একে অপরের পাশে থাকে। আপনাদের দৌড়াদৌড়ি পর্ব এখানেই শেষ। আর হ্যাঁ, আমাদের মেজবাউর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।